আজ আমরা ওয়েল আর এরিয়েল ডুরান্টের লেখা দ্য লেসন্স অফ হিস্ট্রি এই বইটা নিয়ে একটু গভীরে আলোচনা করব। হ্যাঁ, এটা তো আসলে ওদের ওই বিশাল কাজ স্টোরি অফ সিভিলাইজেশন সেটারই একটা সারসংক্ষেপ বলা যায়। ঠিক, মানে 11 খণ্ডের বিশাল সংগ্রহ থেকে পাওয়া নির্যাস আমরা চেষ্টা করব মানব সভ্যতার এই হাজার হাজার বছরের অভিজ্ঞতা থেকে মানে যে দীর্ঘস্থায়ী প্যাটার্নগুলো, মূল নীতিগুলো সেগুলো খুঁজে বের করতে। একদম। ডুরান্টরা এখানে ইতিহাসের যে পুনরাবৃত্ত পাঠ সেগুলোর একটা বড় ছবি, একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। বইটা তো আপনি যেমনটা জানেন 12টা ছোট অধ্যায়ে ভাগ করা। হ্যাঁ, ভূগোল থেকে শুরু করে নৈতিকতা, ধর্ম, অর্থনীতি, সরকার এই সব মৌলিক বিষয় নিয়েই কথা বলা হয়েছে। আর লেখাটাও কিন্তু বেশ সহজবোধ্য, তাই না? হ্যাঁ হ্যাঁ, উপস্থাপনাটা বেশ সরল। ভাবনার মতো বিষয়গুলো তুলে আনা, যাতে ইতিহাসকে শুধু কিছু ঘটনা বা সালতারিখ হিসেবে না দেখে এর ভেতরের স্রোতটা মানে অন্তর্নিহিত ধারাটা বোঝা যায়। ভূগোল অবশ্যই একটা মঞ্চ তৈরি করে দেয়, সেটা ঠিক। তবে ডুরেন্টদের একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আছে এখানে। আচ্ছা। ওনারা বলছেন পরিবেশ আর মানুষের তৈরি যে প্রাতিষ্ঠানিক কাঠামো, মানে ধরুন আইন, শিক্ষা, সরকার, এগুলো প্রায়শই বংশগতি বা যাকে আমরা জাতিগত বৈশিষ্ট্য বলি তার চেয়েও বেশি প্রভাবশালী হয়ে ওঠে। ও, ইন্টারেস্টিং। মানে সংস্কৃতির মানিয়ে নেওয়ার ক্ষমতাটা সেটা জেনেটিক কারণকেও ছাপিয়ে যেতে পারে। হ্যাঁ, অনেকটা সেরকমই। কোথায় জন্মালাম তার চেয়েও হয়তো বেশি জরুরি হয়ে পড়ে আমরা কি ধরনের সমাজ, কি ধরনের নিয়মকানুনের মধ্যে বেড়ে উঠছি। সত্যি ভাবনার মতো বিষয়। আচ্ছা, এরপর তো ওনারা নৈতিকতার কথায় এসেছেন। সাহস, ধরুন আত্মসংযম, সহযোগিতা, এই বিষয়গুলো কি সময়ের সাথে বদলায় নাকি কিছু মৌলিক জিনিস সবসময় থাকে? খুব ভালো প্রশ্ন এটা। ডুরান্টরা দেখিয়েছেন যে নৈতিকতার নিয়মকানুন কিন্তু যুগে যুগে পাল্টেছে। মানে যা একসময় খুব পুণ্যের কাজ ছিল, অন্য সময় হয়তো সেটাই পাপ বা নিন্দার বিষয় হয়ে দাঁড়িয়েছে। হুম। কিন্তু মজার ব্যাপার হলো সমাজের স্থিতিশীলতার জন্য, মানে সমাজটাকে টিকিয়ে রাখার জন্য সবসময় কিছু মৌলিক গুণের প্রয়োজন হয়েছে। যেমন ধরুন সাহস, বিশ্বস্ততা বা একে অপরকে সাহায্য করা। মানে এগুলো হচ্ছে সভ্যতার ওই অদৃশ্য ভিত্তিটার মতো। এক্স্যাক্টলি, ঠিক ধরেছেন। আর যখন এই ভিত্তিটা দুর্বল হয়ে যায়, সমাজও কিন্তু বেশ ঝুঁকির মুখে পড়ে। আর এর সাথে ধর্ম বা দর্শন, এগুলো মানুষকে একটা বৃহত্তর অর্থ খুঁজতে, একটা নৈতিক দিশা পেতে সাহায্য করেছে হিস্টোরিক্যালি। আচ্ছা, নৈতিকতার পাশাপাশি যদি আমরা সমাজের বস্তুগত দিকটা দেখি, মানে অর্থনীতি, উৎপাদন, বাণিজ্য, এগুলো সভ্যতার গতিপথকে কতটা নিয়ন্ত্রণ করে? এগুলো তো নিঃসন্দেহে পরিবর্তনের শক্তিশালী ইঞ্জিন। মানে নতুন প্রযুক্তি আসছে, ব্যবসার নতুন ধরন তৈরি হচ্ছে, এগুলো সমাজকে এগিয়ে নিয়ে যায় অবশ্যই। হুম। তবে ডুরান্টরা এখানেও একটা সতর্ক বার্তা দিয়েছেন। যখন সমাজের সম্পদের বৈষম্য, মানে ধনী গরিবের পার্থক্য খুব বেশি বেড়ে যায়, অথবা মানুষ যখন শুধুই বস্তুগত লাভটাকেই জীবনের মূল লক্ষ্য বানিয়ে ফেলে, তখন তখন সামাজিক উত্তেজনা বাড়ে। এমনকি অনেক ক্ষেত্রে নৈতিক অবক্ষয়ও দেখা দেয়। ইতিহাস কিন্তু বারবার এই চক্রটা দেখিয়েছে। অর্থনীতির সাথে সরকারের সম্পর্কও তো খুব কাছের। রাজতন্ত্র বলুন, গণতন্ত্র বলুন, বিভিন্ন শাসন ব্যবস্থা নিয়ে ডুরান্টের পর্যবেক্ষণটা কি? ওরা কি কোনো একটাকে সেরা বলেছেন? না, ঠিক সেভাবে কোনো একটি ব্যবস্থাকে এককভাবে সেরা বলেননি। প্রত্যেকটারই নিজস্ব শক্তি আছে, আবার দুর্বলতাও আছে। হুম। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় ওরা উল্লেখ করেছেন, ক্ষমতা সবসময় কেন্দ্রীভূত হতে চায়। মানে পাওয়ারটা এক জায়গায় জমা হওয়ার একটা প্রবণতা দেখায়। যেমন? যেমন ধরুন, গণতন্ত্রও কিন্তু সময়ের সাথে সাথে ক্ষমতা আর প্রভাব একটা ছোট গোষ্ঠীর হাতে চলে যেতে পারে। কারণ একটা জটিল সমাজ চালাতে গেলে বিশেষ জ্ঞান বা দক্ষতার প্রয়োজন হয় তো। আচ্ছা, মানে সেখান থেকেই হয়তো নতুন করে একটা অভিজাত তন্ত্র বা যাকে বলে অলিগার্কি, সেটার জন্ম হতে পারে। একদম, যেখানে শাসন ক্ষমতা থাকে খুব অল্প কিছু মানুষের হাতে। আবার দেখুন, বিপ্লবের মাধ্যমে এক স্বৈরাচারকে সরিয়ে আর এক স্বৈরাচার আসার উদাহরণও তো ইতিহাসে কম নেই। তাহলে কি আমরা সেই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি? ইতিহাস কি শুধুই অতীতের রিপিটেশন? পুরোপুরি চক্রাকারে হয়তো ঘোরে না, কিন্তু ডুরান্টরা মনে করেন কিছু মৌলিক দ্বন্দ্ব বা দোলক সেগুলো সবসময়ই কাজ করে। কি রকম? এই যেমন ধরুন স্বাধীনতা বনাম শৃঙ্খলা, অথবা ব্যক্তি স্বাধীনতা বনাম সামাজিক ঐক্য, কিংবা ধরুন বিশ্বাস বনাম সংশয়।
এগুলোর মধ্যে একটা টানাপোড়েন চলতেই থাকে। মানে প্রযুক্তি বা বিজ্ঞানে আমরা হয়তো এগোচ্ছি, হ্যাঁ, আমরা হয়তো প্রযুক্তিতে এগিয়েছি, কিন্তু মানুষের যে মৌলিক প্রবৃত্তিগুলো, যেমন লোভ বা ধরুন সংঘাতের প্রবণতা, সেগুলো তো খুব একটা বদলায়নি, তাই না? ঠিক। সেজন্যই যুদ্ধ, দারিদ্র্য বা সামাজিক অবিচারের মতো সমস্যাগুলো হয়তো নতুন রূপে কিন্তু ফিরে ফিরে আসে। অতীত থেকে যদি আমরা শিখি, তাহলে হয়তো ভবিষ্যতের যে চরমপন্থাগুলো, সেগুলো কিছুটা কমাতে পারি, কিন্তু এই দোলকগুলো চলতেই থাকে। তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি, ডুরান্ডের মূল শিক্ষা বা বার্তাগুলোর মধ্যে থাকছে আমাদের পরিবেশ আর সমাজ কাঠামোর গুরুত্বটা বোঝা, হ্যাঁ, স্বাধীনতা আর শৃঙ্খলার মধ্যে একটা কার্যকর ভারসাম্য খোঁজা, অবশ্যই, বস্তুগত অগ্রগতির সাথে সাথে নৈতিকতার দিকেও নজর রাখা, খুব জরুরি। এবং ইতিহাসের এই যে পুনরাবৃত্ত চক্রগুলো, সেগুলো থেকে সতর্কভাবে শিক্ষা নেওয়া। এই তো। একদম ঠিক, এটাই মূল কথা। তবে হ্যাঁ, এটাও মনে রাখা ভালো যে বইটা কিন্তু 1968 সালে লেখা। সেটা ঠিক। তাই এতে কিছুটা হলেও ইউরোকেন্দ্রিকতার ছাপ আছে। মানে ইতিহাসকে মূলত ইউরোপ বা পশ্চিমা সভ্যতার চোখ দিয়ে দেখা হয়েছে। আর যে কোনো সারসংক্ষেপের মতোই এখানেও কিছু জটিল বিষয়কে সরলীকরণ করা হয়েছে। আর গত 50-60 বছরের যে বিশাল পরিবর্তন, বিশ্বায়ন, ডিজিটাল বিপ্লব, সেগুলো তো আর এতে থাকার কথাও নয়। স্বাভাবিকভাবেই সেগুলো অনুপস্থিত। তবে এই সীমাবদ্ধতাগুলো মাথায় রেখেও আমার মনে হয় যারা ইতিহাসের দীর্ঘস্থায়ী ধারাগুলো আর মানব প্রকৃতির কিছু মৌলিক দিক নিয়ে একটা সংক্ষিপ্ত অথচ গভীর আলোচনা খুঁজছেন, তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা খুব মূল্যবান বই। নিশ্চয়ই। সবশেষে হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায়, যেহেতু বইটা অর্ধ শতাব্দীরও বেশি আগে লেখা, আজকের এই যে এত দ্রুত বদলাচ্ছে পৃথিবী, বিশ্বায়ন, প্রযুক্তি, এই সব কিছুর নিরিখে ডুরান্ডের তুলে ধরা ইতিহাসের শিক্ষাগুলো কি এখনও ঠিক আগের মতোই প্রাসঙ্গিক? নাকি এগুলোর কোনো নতুন ব্যাখ্যা বা প্রয়োগের প্রয়োজন এখন? হ্যাঁ, নাকি সেগুলোর নতুন কোনো ব্যাখ্যা বা প্রয়োগ প্রয়োজন, এটা কিন্তু ভাবনার একটা খোরাক দিয়ে যায়।